আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জেলা প্রশাসক সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। স্বৈরাচার পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসেছে মন্তব্য তারেক রহমানের। দল পুনর্গঠন করে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়ার তাগিদ। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান জামালপুরের বাড়ি থেকে গ্রেপ্তার। আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান, আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। এবং গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝালকাঠির বাসনজা বেইলি ব্রিজ। দায় সারাভাবে মেরামত, দুর্ঘটনার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে জানিয়ে প্রধান উপদেষ্টা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অতিথি নয়, প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে কাজ করতে চান বলে জানান তিনি। ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন, সরকারের কাজ হয়রানি রোধ করে জনসেবা নিশ্চিত করা। নতুন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। গত ৬ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। উদ্বোধনী বক্তব্যে নতুন বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। ডিসিদের এই ফোরামকে মহাশক্তিধর সমাবেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশ গঠনে সকলকে টিম ওয়ার্ক করার আহ্বান জানান। তাগিদ দেন যে কোনো মূল্যে ডিসিদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল এন্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা ১ নম্বর বিবেচ্য বিষয় ল এন্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হয়, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জেলার মান উন্নয়নে ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন, যেসব জেলা র্যাঙ্কিং এ ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবার এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোরভাবে তদারকি নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জনগণ যেন ভালো কাজের জন্য মনে রাখে, ডিসিদের এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে বলেন ডক্টর মুহাম্মদ ইউনুস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচারের পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলকে পুনর্গঠনের পাশাপাশি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। নড়াইল জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এসবের মেরামত করতে হবে। দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
দীর্ঘ ৮ বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন, তাই উৎসব আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সম্মেলনস্থল শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। দল পুনর্গঠনে দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নড়াইল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। স্থানীয় নেতাদের মতে নতুন নেতৃত্ব নির্ধারণে প্রাণের সঞ্চার হবে দলের রাজনীতিতে। দ্বিবার্ষিক এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের নামে মানুষের সাথে প্রতারণা করে স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এখন তা পুনর্গঠনের সময় এসেছে। দেশকে এগিয়ে নিতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে বলে জানান তারেক রহমান। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে। নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের নির্দেশ দিয়ে তিনি বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে। আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে 31 দফা, দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকাশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, আবু সাইদ হত্যা মামলার আসামি আকাশ বিগত 5 আগস্টের পর থেকে পলাতক ছিল। ডেভিল হান্ট অপারেশনের আওতায় ইসলামপুর থানার পুলিশ শনিবার রাতে নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মুসল্লিরা বলেন, বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ নয় বলেই গাজায় সহিংসতা চালাতে পারছে ইহুদিরা। তাবলিগ জামায়াতের গ্রুপিং ভালো বার্তা দেয় না মন্তব্য করে আগামীতে মিলেমিশে ইজতেমা আয়োজনের তাগিদ তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। বুক ভরা কান্না আর দু চোখের পানি ফেলে জীবনের যাবতীয় গুনার জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মাপ চান মুসল্লিরা। দিল্লি থেকে আসা মাওলানা ইউসুফ বিন সাদ দুপুর 12টা 38 মিনিটে আখেরি মোনাজাত শুরু করে শেষ করেন 1টা 8 মিনিটে। 30 মিনিটের মোনাজাতের পুরোটা সময় জুড়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল তুরাক তীর। 3 দিনের ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সকাল থেকে আশপাশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই মহাসড়কে বসে শরীক হন আখেরি মোনাজাতে। সবার সাথে আমরা দোয়া করেছি, আমার পরিবারের জন্য দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করছি সারা মুসলিম উম্মাহ যাতে এক আকাশের নিচে শান্তি বজায় থাকতে পারে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের বিবাদে আগের মতো একবার ইজতেমা হয় না বেশ কয়েক বছর ধরে। 3 দফা ইজতেমা আয়োজন করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যতদিন হাতে বেঁচে রাখে আল্লাহ পাক যেন সবাইকে একসাথে ইজতেমা করার তৌফিক দান করে। এক আমিরের নেতৃত্বে ইজতেমাটা করতে পারি সেই দোয়াই আল্লাহর কাছে চাইছি। মুসলমানরা বিবাদে জড়ালে সুযোগ নেয় বিধর্মীরা, তাই আগামীতে সবার অংশগ্রহণে ইজতেমা আয়োজনের তাগিদ মুসল্লিদের। হযরত উলামায়ে কেরামকে আমরা বলবো, যেহেতু আপনারা ইসলামের কায়েদ, রাহাবার, পথ প্রদর্শক,
আমরা চাই হযরত উলামা ইকরাম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের উভয় পক্ষকে নিয়ে ইজতেমার পরে বসলে দ্রুত সময়ের মধ্যে তাবলীগের বিভেদ দূর হয়ে যাবে। 1966 সাল থেকে এই তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, যদিও শুরুটা আরও আগে 1946 সালে কাকরাইলে। মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বসত এই তুরাগ তীরে, কিন্তু বেশ কয়েক বছর ধরে জোবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যকার বিরোধে আলাদা আলাদা ইজতেমা হয় সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় মিলন মেলার পরিবেশ এখানে আর দেখা মিলছে না। তারপরও এবার স্বস্তির বিষয় হলো যে জোবায়েরপন্থী এবং সাতপন্থীদের মধ্যকার কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ ক্রয়। অর্থবছরের ৮ মাস পেরিয়ে গেলেও ওষুধ কেনার টেন্ডার আহ্বান করা হয়নি এখনো, ফলে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ সংকট। এছাড়া র্যাবিস ভ্যাকসিন পাচ্ছেন না হিংস্র পশুর আক্রমণে আহত রোগীরা। তবে সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলতঙ্ক বিভাগ এটি। প্রতিদিন গড়ে এখানে 150 রোগী আসছে কুকুর, বিড়াল, বানরের মতো হিংস্র প্রাণীর আক্রমণে আহত হয়ে। হাসপাতালটিতে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে টিকা দিতে হচ্ছে রোগীদের। হাসপাতালের ফার্মেসি বিভাগও অনেকটা ওষুধশূন্য। ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীদের অধিকাংশই বাইরে থেকে কিনছেন প্রয়োজনীয় ওষুধ। এতে বিপাকে পড়েছেন দুস্থ রোগীদের স্বজনরা। এক কথা আমাদের কিনতেই হবে, কিনা ছাড়া কোনো পথ নাই। আমরা অনেকগুলো লোক ছিলাম ওই দিন, কি আমরা সবাই মিলে বলছি যে না আমরা কেন কিনবো, যদি যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বলবেন আমাদের স্টক আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন। কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে, সবাইকে দিয়ে আমরা কিনে আনছি। সরবরাহ এই মুহূর্তে বন্ধ আছে, এটা আমরা শুনলাম, তাই কিনতে হচ্ছে। আমরা তো ভাই ভোগান্তির ভিতরে আছি এবং এখানে এসে ভ্যাকসিন কিনে দেওয়া লাগছে। তো আমরা সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার মানে আমাদের কোনো মানে হয় না। হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ায় রোগীদের সেবা দিতে হিমশিম কর্তব্যরত নার্সরা। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান তারা। ব্যথার ইনজেকশন বা অন্য কোনো ইনজেকশন কিছু সময় সাপ্লাই থাকে, কিছু সময় আবার থাকে না, ওটা সাপ্লাই ডিপেন্ডেন্ট। রোগীর প্রেশারের বেশির কারণে ফুরাই যায় অনেক তাড়াতাড়ি। একটা ভ্যাকসিনের দাম বাইরে কিনতে গেলে 500 টাকা, তাই আমরা বলি যে একটা ভ্যাকসিন ভেঙে 4 জনকে দেওয়া যায়, তাই আপনারা 4 জন মিলে গ্রুপ করেন। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। আমাদের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে, এ বিষয়ে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। চলতি অর্থবছরে মেহেরপুর জেনারেল হাসপাতাল 4,87,00,000 টাকা বরাদ্দ পেলেও টেন্ডার ঝুলে থাকায় ওষুধ পেয়েছে মাত্র 2,13,00,000 টাকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে 5 আগস্টের পর কিছু ঘটনাকে সাম্প্রদায়িকভাবে উপস্থাপন করা হয়েছিল, যা সত্য নয় বলে মন্তব্য করেছেন মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে মতুয়া সম্প্রদায় কাজ করছে বলেও জানান তিনি। পটুয়াখালীর মির্জাগঞ্জে কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ মতুয়া মন্দিরে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ও মহামতুয়া সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব এসব কথা বলেন। মন্দিরের সভাপতি বঙ্কিমচন্দ্র হাওলাদারের সভাপতিত্বে মতুয়া ছাত্র যুব মহাসংঘের সাংস্কৃতিক সম্পাদক নিতু বালাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা সবাই সপরিবার সবাই এখানে আসি অনুষ্ঠান দেখতে। আমাদের পাশেরই মাজার আছে, কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না অনুষ্ঠান করতে। ধর্মীয় যে সংঘাত আমাদের এখানে কোনোদিনই হয় নাই, আর আমরা আশাও করি না হবে। আমরা একবারে সুন্দর এবং সুষ্ঠুভাবেই আমরা এতদিন এই অনুষ্ঠান করছি। বাংলাদেশ আমার জন্মভূমি, এটি আমার স্বর্গের থেকে পবিত্রতম জায়গা। আর বাংলাদেশের হিন্দু মুসলমান ভাই বোনেরা আমাদের সাথে তাদের আত্মার সম্পর্ক, তারা আমাদের আত্মার আত্মীয়। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্তী বেইলি ব্রিজের মাঠে বড় গর্ত সৃষ্টি হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও 7 বছরে বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি সড়ক বিভাগ, উল্টো জোড়াতালি দিয়ে দায়সারাভাবে করা হচ্ছে মেরামত। তাই প্রতিদিন কয়েক হাজার যানবাহনের চাপে যে কোনো সময়ে ধসে পড়ার আশঙ্কায় গুরুত্বপূর্ণ এই সেতুটি। ঝালকাঠি থেকে এইচএম নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির বাসন্ডা নদীর উপর 80-এর দশকে নির্মাণ করা হয়েছিল 125 মিটার দীর্ঘ এই বেইলি সেতু।
বরিশাল খুলনা আন্তঃবিভাগীয় সড়কে অবস্থান হওয়ায় এতে গাড়ি ঘোড়ার চাপ থাকে অনেক। নতুন করে পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় সেতুটির ব্যস্ততা বেড়েছে আরো কয়েক গুণ। অথচ আরো 7 বছর আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে দায়সারা এই ঘোষণা দিয়েই সংস্কারের নামে সরকারি অর্থ লোপাট করছেন অসাধু কর্মকর্তারা। তাই 600-এরও বেশি জোড়াতালি নিয়ে শেষ প্রহর গুনছে বাসন্ডা বেইলি সেতু। বিকল্প না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে হাইওয়ে রোড, সেখানে এত ঝুঁকিপূর্ণ অবস্থা যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 90%। যখন একটা ভারী যানবাহন এখান থেকে যায় তখন ব্রিজ যেভাবে ধোলে তাতে মনে হয় এখনই পড়ে যাবে। ওই গাড়ি চলতে চলতে ওই স্লিপারটা ডাইবে যায়, এটা দেখা যায় আজকে সারছে, আবার একদিন পরে আবার একটা সারবে। ব্রিজটা এখন বর্তমান সমস্যা করা দরকার, ব্রিজটা নতুন করে করা উচিত। ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ বলছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিগগিরই বেইলির পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। বাসন্ডা সেতুটির ইতিমধ্যে আমাদের ডিজাইনের কার্যক্রম চলমান রয়েছে। এই বেইলি ব্রিজটির হাইড্রোলজি, মরফোলজি এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। ডিজাইনটি শেষ হওয়ার পরে আমরা এটির প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন কাজ করব। শুধু 35 বছরের পুরনো বাসন্ডা সেতু নয়, জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ও কালভার্টের সংস্কার চান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাতক্ষীরায় গলায় গামছা পেঁচিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ভোরে সাতক্ষীরার শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালী গ্রামে। কনস্টেবল অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। রাত 2টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে অনুপম। পরে রাত 3টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ফরজ ইবাদতের পাশাপাশি প্রতিটি মুসলমানকে বেশি বেশি নফল ইবাদত করার তাগিদ দিয়েছেন হযরত মুর্শেদে আজম। তিনি বলেন, ইবাদতকে মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে বিনয়, নম্রতা, একাগ্রতা এবং অন্তরে আল্লাহর ভয় ও নবীজির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রয়োজন। পবিত্র শবে বরাত উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ডক্টর জালাল আহমেদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ সায়েম। মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন কাগতিয়া দরবার শরীফের হযরত মুর্শেদে আজম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।